নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের এই ভিডিওয়ে আমরা দেখব রাজকাহিনী যে অন্য প্রবন্ধগুলো রয়েছে। এর পূর্বে আমি আরও একটা ভিডিও আপলোড করেছি। এখানে যেহেতু 2 লেখা আছে মানে বুঝতেই পারছেন যে পূর্বে আরেকটা ভিডিও আপলোড হয়েছে। অনেকজনই অবশ্য ভিডিওটা দেখেছেন, আর যারা এখনও পর্যন্ত দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য। তো এই যে রাজকাহিনী যেটা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের, তো এটা রয়েছে জেটেড যে হচ্ছে বা সুপার টেট বা জেটেড মেন্স বলা যেতে পারে। 27 তারিখ আজকে, 28 তারিখে রয়েছে এক্সাম। তো এক্সামের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর বাকি যে দুটো ভিডিও সন্ধ্যা অবধি আজকে এসে যাবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, কালকে যেহেতু এক্সাম রয়েছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার কাছে একদম সময় নেই, তবু আপনাদের জন্য সময় করে এই ভিডিওগুলো বানাচ্ছি। আজকের ভিডিওটা অনেকই গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ভিডিওতে গ্রহ থেকে যে কটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর উপর আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করেননি, লাইক করেননি, আগে করে দাও, তারপরে ভিডিওটা শুরু করছি। তো আজকের যে ভিডিওটা সেটা আমি টাইপিং করতে পারিনি, কেননা টাইমের অভাব ছিল, তাই হাতে লেখা পিডিএফের উপরে আজকের এই ভিডিও বানাচ্ছি। যারা লেখাগুলো হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না তারা একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর একটা কথা, লেখার মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কেননা তাড়াহুড়োর মধ্যে হয়েছে। তো আজকের যে এই যে রাজকাহিনী থেকে যে গুহ বলে গল্পটি নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা রাজকাহিনীর কত সংখ্যক গল্প, তো সবাই জানেন এটা 2 সংখ্যক গল্প। আজকের এই ভিডিওতে আমরা প্রায় 40টার আশপাশে প্রশ্ন উত্তর আলোচনা করব গুহ থেকেই। গুহ গল্পটি যে লাইনে আরম্ভ হয়েছে, তো আপনারা এটা নিশ্চয়ই পড়েছেন লাইনগুলো, ঠিক আছে? 4টা যে প্রবন্ধ রয়েছে এখানে 4টা সেই প্রথম লাইনগুলো দিয়ে রয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে 2 নম্বরের উত্তর কোনটা হবে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে চন্দ্রবতী নগরের, আমরা আজকে এমসিকিউর সাথে সাথে এর গল্পটাও আলোচনা করিলাম, ঠিক আছে? যে এই যে চন্দ্রবতী নগরের কোন পর্বতের কোলে ছিল, তো এই চন্দ্রবতী নগরটা কোনখানে বা এখানে কে রইতো? তো নিশ্চয়ই জানেন যে রানী যে পুষ্পবতী ছিল তার যে বাপের বাড়ি বা তার মাতার বাড়ি এই নগরেই ছিল, ঠিক আছে? তো এটা কোনখানে ছিল, কোন পর্বতের কোলে ছিল? তো এটা ছিল বিন্ধ্যাচলের কোলে ছিল, ঠিক আছে? এই যে বিন্ধ্যাচল পর্বত এর কোলে ছিল। এই হিমালয় বা সিন্ধু পর্বত বা হেমকূট পর্বত এগুলো হবে না। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে যে পুষ্পবতী এর পিতামাতার নগরের নাম কী ছিল? তো এর নগরের নাম ছিল চন্দ্রবতী নগর, ঠিক আছে? এরপরে ওইখানেই প্রশ্ন নিয়ে আছে যে পাহাড় থেকে ড্যাশ নিচে বল্লভীপুরের যাবার ফাঁকা রাস্তা। তো এটা হচ্ছে প্রবন্ধর একটা লাইন, ঠিক আছে? তো আপনারা যারা মূল টেক্সট পড়েছেন তাদের কাছে এটা খুবই সহজ, যে 30 গজ নিচে ছিল না 50 গজ নিচে ছিল না 100 গজ না 60 গজ। তো এটা সঠিক উত্তর কী হবে? 50 গজ হবে, ঠিক আছে? মূল টেক্সটে দেওয়া রয়েছে, যারা এখনও পড়েনি পড়ে নিতে পারো। আর পুষ্পবতী যখন চন্দ্রাবতীতে ছিলেন তখন প্রতিদিন কি করতেন? যখন এই দিকে রাজা শিলাদিত্য নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত, সেই সময় রাজা শিলাদিত্য তার পত্নীকে মানে তার রানী যে পুষ্পবতী তাকে তার বাপের বাড়িতে ছেড়ে এসেছিল, কারণ সে তখন গর্ভবতী ছিল। সেইখানে থেকে সে প্রতিদিন একটা রূপোর চাদরে সোনার সুতোয় করে সেলাই করে একটা রাজার জন্য ওই মুকুটের টাইপের তৈরি করতেছিল, ঠিক আছে? এরকম টাইপের একটা প্রতিদিন কাজ করতো, আর ভাবতো যে এটা রাজা যখন আসবে তার মাথায় পরিয়ে দেবো। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে সেটা আছে যে কোন রাখাল বালক পাহাড়ের নিচে কোন রাখাল বালক পাহাড়ের নিচে কী করতো? এটা কোন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এ নম্বর দেওয়া হয়েছে যে পাহারা দিত, এটা কোনো হতো অ্যাকচুয়ালি। তো তারপরে যে রয়েছে প্রশ্ন সেটা হচ্ছে যে গাই চড়াতো না ছাগল চড়াতো? ওইখানে উল্লেখ রয়েছে যে পাহাড়ের নিচে বালকরা ওখানে ছাগল চড়াতো। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে বিন্ধ্যাবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পুজোয় ঘোর ড্যাশ বেজে উঠতো। এখানে
ওই প্রবন্ধ থেকে লাইনটা নেওয়া হয়েছে, তো এখানে ড্যাশটাতে কী হবে, শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। বাঁশি বেজে উঠতো নাকি এই যে কাঁসি, না ঘন্টা, না ঢাক বেজে উঠতো? তো এখানে মন্দিরে সন্ধ্যার সময় ভবানীর মন্দির কী বাজতো? ঘন্টা বাজাতো, ঠিক আছে। এরপরে একটা ওইখান থেকে লাইন নেওয়া হয়েছে যে হে মা, ঠিক আছে, হে মা, হে মা ভবানী, মহারাজকে ভালোই যুদ্ধ থেকে ফিরিয়ে আনো। তো এখানে যে ড্যাশটা নেওয়া হয়েছে যে হে মা ভবানী, ঠিক আছে, এটা ওখান থেকে লাইনটা নিয়ে আছে। তো এখানে প্রথমের যে মা, সেটা দুর্গা, না চামুণ্ডে, না কালী, না অন্নপূর্ণা? তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে বি নম্বর, যেটা রয়েছে চামুণ্ডা। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে যেই দিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, সেই দিন চন্দ্রাবতী রাজপ্রসাদে রানী পুষ্পবতী কী করতেছিলেন? সেই দিন তিনি ওখানে কী করতেছিলেন? না, মায়ের কাছে বসে এই যে রূপোর চাদরে ছুঁচের যে কাজ করতেছিল, যেটা চাদরটাই যে সেলাই করতেছিল, সেই কাজটাই করতেছিল। এরপরে আছে যে কেবল সূর্য মূর্তির নিচে সোনার অক্ষরে কী লিখতে বাকি ছিল? তো যে ওই যে চাদরটা সেলাই করতেছিল নিজেই সে, তার মধ্যে যে ওই সূর্য মূর্তির নিচে একটা লিখতে বাকি ছিল, সেটা কী ছিল? শিলাদিত্যের নাম, পুষ্পবতীর নাম, না রাজকুমারের নাম, না কোনোটাই নয়। তো এখানে শিলাদিত্যের নাম লেখাটা তো শুধু বাকি রয়েছিল, মূল টেক্সটে দেখবে দেওয়া রয়েছে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ ড্যাশ, এই যে ড্যাশ, ঠিক আছে, এখানে যে ড্যাশটা নেওয়া হয়েছে যে ড্যাশ উঠল, তো ভয়ে কাতর হয়ে উঠেছিল, বা কেঁদে উঠেছিল, বা হেসে উঠেছিল? তো কেঁদে উঠেছিল। কী করে এটা রক্তটা হয়েছিল? না ওই সূঁচ পরাতে তার হাতের মধ্যে বেঁধে গিয়েছিল, সেই সময় এক ফোঁটা রক্ত পড়ে পুরো রুমালটা, ওই চাদরটাই পরিপূর্ণ হয়ে গেছিলো, সেটা দেখেই কেঁদে উঠেছিল। যেই দিন পুষ্পবতী বল্লভীপুরে ফিরে এলেন চন্দ্রাবতী থেকে, তার সাথে কতজন রাজপুত বীর ছিল? যখন এই ভয়ের আশঙ্কা হলো যে হয়তো রাজার কিছু হয়েছে, পুষ্পবতী তাড়াতাড়ি তার মায়ের কাছে বলে যে আমি এখানে থাকবো না, বল্লভীপুরে ফিরে যাব। তাহলে চন্দ্রাবতী থেকে যখন বল্লভীপুরে ফিরে আসছে, তখন তার সাথে কতজন রাজপুত ছিল? 60 জন, 100 জন, 80 জন? তো এখানে দেখবে দেওয়া রয়েছে মূল পাঠে যে 80 জন ছিল তার সাথে যখন ফিরে এলেন। এবারে রাস্তায় কি হলো, রাস্তার ঘটনা যে 80 জন রাজপুতের সঙ্গে আর কি ছিল? তো দুটো উট ছিল, সেই উটে চড়ে ওরা আসতেছিল, ঠিক আছে। এরপরে প্রশ্ন হতে পারে যে চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে কি পার করতে হয়? রাস্তার যে ব্যবধান, সেখানে ব্যবধানের মধ্যে একটা প্রকাণ্ড মরুভূমি ছিল, ঠিক আছে, একটা প্রকাণ্ড মরুভূমি ছিল। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে বীরনগর কোথায় ছিল? চলো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মালিয়া পাহাড়ের নিচে ছিল, না বিন্ধ্যাচলের কোলে ছিল, না চন্দ্রাবতীর কোলে ছিল, না কোনোটাই নয়? তো এর সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর পরবর্তী যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পুষ্পবতী কোথায় এসে শুনতে পেলেন শিলাদিত্য আর নেই? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যখন সেই চন্দ্রাবতী থেকে ও বল্লভীপুরে যাওয়ার জন্য বা আসতেছিল, সেই সময় কত দূর আসার পরে সেই খবরটা পেয়েছিল যে শিলাদিত্য মারা গেছে? তো পাহাড়ের সম্মুখে এসে খবর পেয়েছিল, মরুভূমির সম্মুখে এসে, বল্লভীপুরে এসে, চন্দ্রাবতী? যারা মূল টেক্সট পড়েছেন তারা নিশ্চয়ই এটার উত্তর জানবেন, ঠিক আছে, যে মরুভূমির সম্মুখে এসে সেই খবরটা পেয়েছিল। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কারা বল্লভীপুর ধ্বংস করেছে? রাজা শিলাদিত্যর মৃত্যুর পর যাদের সাথে যুদ্ধে পরাজয় হয়েছিল তারা কারা ছিল? বিধর্মী ম্লেচ্ছ, মুসলমান সৈন্য, পাঠানরা, না রাজ্যের প্রজারা? তো এখানে কী হবে সঠিক উত্তর? বিধর্মী ম্লেচ্ছরা। পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে তোমাদের জন্য সেটা হচ্ছে যে পুষ্পবতী কোথায় তার লক্ষ লক্ষ টাকার হিরে গয়না ছড়িয়ে দিয়েছিল? যখন সেই চন্দ্রাবতী থেকে বল্লভপুরে আসছেন আর রাস্তাতে খবর পেলেন যে শিলাদিত্য মারা গেছে, সেই সময়ের এই ঘটনা, তার লক্ষ লক্ষ টাকার হিরে গয়না সব ছড়িয়ে দিল নদীতে, বালির উপরে, পাহাড়ের উপরে? এর সঠিক উত্তর কোনটা হবে?
বালির উপরে। এরপরে প্রশ্ন নিয়ে আছে যে শিলাদিত্য মারা যাওয়ার পর রানী কোথায় আশ্রয় নিলেন? যখন রাস্তাতে জানতে পারলো যে শিলাদিত্য মারা গেছে, বল্লভীপুরে না গিয়ে তারা কি করলো? মালিয়া পাহাড়ের গুহের মধ্যে গিয়ে আশ্রয় নিল। এর বি নম্বরটা সঠিক হবে। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে এখানে ভুল লেখা আছে, আমি আগেই বললাম যে হয়তো হরবড়িতে ভুল লেখা হতে পারে। এটা হবে গোরানে গুহর জন্ম কোথায় হয়েছিল, তো এটা হ হবে। ঠিক আছে, এটা যে রয়েছে এখানে এই স্পেলিংটার মধ্যে ওটা র হবে না, হ হবে। ঠিক আছে, তো গুহর জন্ম কোথায় হয়েছিল? মালিয়া পাহাড়ের গুহের মধ্যে, বল্লভীপুরে, রাস্তাতে, চন্দ্রাবতীতে। তো এর সঠিক উত্তর কী হবে কমেন্ট করে জানাবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এটা আরও ইম্পর্টেন্ট রয়েছে, যে পুষ্পবতীর ছেলেবেলার ব্রাহ্মণ সখীর নাম কি? ব্রাহ্মণী সখীর নাম কি? তো পুষ্পবতীর যে বাল্যকাল ছিল সেই সময়কার একটা তার প্রিয় সখী ছিল, তার নাম মূল পাঠের মধ্যে উল্লেখ রয়েছে। অমলাবতী, বিমলাবতী না কমলাবতী, এটাও কমেন্ট করে জানাবেন। যদি না পারেন তাহলে আমি বলে দেব। ঠিক আছে, তো একটু চেষ্টা করবেন, যারা মূল পাঠটা পড়েছে তারা নিশ্চয়ই পারবেন। এরপরে 23 নম্বরে যে প্রশ্ন নিয়ে আছে যে গোহর জন্মর পর কে তাকে লালন পালন করে? তো গোহর জন্মর পর যখন জন্ম হয়ে গেল, তার যে প্রিয় সখী এসেছিল, ঠিক আছে, তাকে ডেকে এনেছিল কে? পুষ্পবতী। আর তাকে সঁপে দিয়ে পুষ্পবতী কী করলেন? চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলেন। ঠিক আছে, তো কে তাকে লালন পালন করে? পুষ্পবতী করে, না পুষ্পবতীর মাতা, না কমলাবতী? ইনি তো নিজে মারা গেছেন। এই যে পুষ্পবতী চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলেন জন্মের পরেই, তাহলে পুষ্পবতীর মাতা না কমলাবতী? এই কমলাবতী ছিল তার প্রিয় সখী। এর পূর্বের উত্তরটাও এটাই হবে। এরপরে যে রয়েছে যে পুষ্পবতী চিতার ছাই কোথায় এবং কবে ঢেলে দিতে বলেছিলেন প্রিয় সখীকে? যখন মৃত্যুর পূর্বে তার সাথে যখন কমলাবতীর সাথে কথা বলে, সেই সময় তার কিছু কিনা মনের আশা বলেছিল, যেমন গুহকে দেখভাল করতে, আর তার ছাই যেন ওই গঙ্গা নদীতে ঢেলে দেয়। কবে? কার্তিক পূর্ণিমার কাশি ঘাটে, মানে গঙ্গাতে যেমন ঢেলে দেয়। এটা মনে রাখবে, কার্তিক পূর্ণিমার দিন সেটা যেমন গঙ্গাতে ঢেলে দেয়। এটা কাকে বলে গেছিল? পুষ্পবতীকে বলে গেছিল। তাছাড়াও তার লালন পালনের কথা বলে গেছিল। আর যে রাজপুতরা ছিল তাদেরকে সঠিকভাবে দেখভাল করার জন্য বলা হয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে সেই দিন সন্ধ্যাবেলায় 80 জন রাজপুত কি কাঠের চিতা জ্বালিয়েছিল? মানে যখন পুষ্পবতীর এই যে চিতা সাজানো হয়েছিল সেটার কাঠ কিসের ছিল? রাজপুতরা এটা তৈরি করেছিল চিতাটা, তো ওটা চন্দন কাঠের ছিল। প্রশ্ন হতে পারে যে পুষ্পবতী চিতার আগুনে ঝাঁপ দিলেন, তারপর কমলাবতী গুহকে নিয়ে কোথায় বাস করলেন? এবারে ভাবুন যে বল্লভীপুরে ছিল পুষ্পবতী, তার বাপের বাড়ি ছিল চন্দ্রাবতীতে। এবারে যখন মারা গেল, মানে সে চিতার আগুনে যখন ঝাঁপ দিল পুষ্পবতী, তারপর যে কমলাবতী তার এই যে শিশু গুহকে নিয়ে করে, কার শিশু? পুষ্পবতী শিশুকে নিয়ে কোথায় গিয়ে বাস করেছিলেন? বল্লভীপুরে, মালিয়া পাহাড়ে, বীরনগরে। তো এর সঠিক উত্তর হবে কি? বীরনগরে গিয়ে তারা বাস করেছিল। বল্লভীপুরে যান না, কেননা শত্রু সেখানে ভয় ছিল, মালিয়া পাহাড়ে থাকা যাবে না। কে গুহকে চন্দ্রাবতী নিয়ে যেতে চেয়েছিলেন? এই ঘটনাটা ঘটে যাওয়ার পর যখন পুষ্পবতী চিতার আগুনে ঝাঁপ দিলেন, এদিকে শিলাদিত্য মারা গেছে। এবারে চন্দ্রাবতীতে যে পুষ্পবতীর যে মাতা ও পিতা রয়েছিল, তারা অনেকবার চেষ্টা করেছিল যে তাদের মানে নাতি সম্পর্কে, ঠিক আছে, গুহকে ওখানে চন্দ্রাবতী নগরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু এই রাজপুতরা যাতে দেয়নি। ঠিক আছে, কেননা কমলাবতীর কাছ থেকেই বড় হয়েছিল। তো এখানে অপশানগুলো যে লালিয়া হয়েছে যে বিধর্মী মিলেচ্ছরা, বল্লভীপুরের প্রজারা, তো চন্দ্রাবতীর রাজরানী তাকে নিয়ে যেতে চেয়েছিল। গুহ ছোটবেলায় কাদের সাথে খেলা করতো? ভিলদের সাথেই খেলা করতো। তাছাড়াও পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতো, রাজপুতদের সাথে যুদ্ধ করতো, আর এসব কিছু রয়েছে। তাছাড়াও প্রশ্ন নেওয়া আছে যে ভিল বালকরা গুহকে কি বলে সম্বোধন করতো? তারা ভিল বালকরা সবাই গুহকে রাজা বলেই সম্বোধন করতো, তাদের রাজা বানিয়ে নিয়েছিল। ঠিক আছে, এরপরে আছে যে ভিলদের রাজা কে ছিল? এই যে ভিলপুর যা রাজা রয়েছে সেখানে
বীরনগরের পাশাপাশি তাদের রাজার নাম কি? তাদের রাজার নাম ছিল মান্ডলিক। মান্ডলিক ভিল রাজা দেখবে ওই মূল টেক্সের মধ্যে রয়েছে। এরপরে 30 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভিল রাজা মান্ডলিকের সন্তান কয়টি? তো 1টি, 2টি, নিঃসন্তান, 3টি। তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। ভিল রাজের একটা ছোট কি ছিল? ভাই ছিল, বোন ছিল, ছেলে ছিল। ঠিক আছে, তো এই দেশটাতে কি হবে? তার একটা ছোট ভাই ছিল ভিল রাজের। ভিল রাজার ছোট ভাইয়ের সাথে কি হয়েছিল? ঝগড়া হয়েছিল তার সাথে, যার কারণে সে 10 বছর পূর্বেই এই ভিল রাজার যে মান্ডলিকের যে রাজ্য ছেড়ে অন্য জায়গাতে থাকতো। মান্ডলিকের ভাই ঝগড়া হওয়ার পর থেকে কোথায় ছিল? সে গিয়ে হিমালয় পর্বতে ছিল। ঠিক আছে, বীরনগরে থাকতো না। এরপরে যে প্রশ্ন আছে যে একটা ড্যাশ পূরণে আছে ওই মূল পাটে যে রয়েছে সেখান থেকে লাইনটা, যে ভাই রাজ বললেন ঠান্ডা হব যেই দিন তোরে জলে ডুবাবো, হত্যা করব, আগুন নিয়ে পোড়াবো, বিষ খাওয়াবো। এই যে লাইনটা, এটা কখনের লাইন? যখন ভিল রাজা মান্ডলিক গুহকে তার মানে পুত্র রকম ভালোবাসতে শুরু করলো, তাকে রাজার আসন দিতে চাইলো, খবর পেয়ে ভিল রাজার যে ভাই সে এসে করে বলল যে দাদা, আমি তোমার ঘরের নিজের ভাই, তাকে তুমি সিংহাসন না দিয়ে একটা পরজনকে সিংহাসন দিচ্ছ। এটা নিয়েই তাদের ঝগড়া হয়। আর সেই সময় এই লাইনটা বলে ভাইরাজ বললেন ঠান্ডা হব, আমি ঠান্ডা হব সেই দিন যেদিন তোরে আগুনে পোড়াবো। ঠিক আছে, এই কথাটা সেইখানে রয়েছে। তো এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে 35 নম্বর প্রশ্ন, যে ভিল রাজা মান্ডলিক গোহের কাছ থেকে ছুরিখানা কেন চেয়েছিল? এবার ভাই ভাইয়েদের ঝগড়া হওয়ার পর যখন গুহকে ভিল রাজা মান্ডলিক রাজা রূপে রাজকুমার রূপে সেখানে অভিষেক করে, তখন ভিল রাজা নিজেই একদিন রাত্রের বেলা গুহের কাছে গিয়ে, যখন বীরনগরে ছিল গুহ, সেই সময় ওকে গিয়ে বলে যে দাও তোমার ছুরিখানা দাও, তোমার শত্রুকে একবারে নাশ করি, যাতে তা মানে তোমার কোনো পরে সমস্যা না হয়। তাহলে গুহর যে নামাঙ্কিত ছুরি, গুহের যে ছুরিটা ছিল তার মধ্যে তার গুহর নাম লেখা ছিল। সেই ছুরি নিয়ে ভিল রাজা ওখান থেকে চলে যায় তার নিজের ভাইকেই মারতে। মান্ডলিক রাজার যে নিজের ভাই ছিল ভিল রাজা মান্ডলিকের, তার ভাইকে সে নিজেই হত্যা করতে চায়, কিন্তু ঘটনা কিছু অন্যই ঘটে। ঠিক আছে, তো 36 নম্বরে যে প্রশ্ন নিয়ে আছে সেটা আছে যে যখন ভিল রাজা মান্ডলিক তার ভাইয়ের ঘরে উপস্থিত হন তখন তার ভাই কি করছিল? ওই যে ওইখান থেকে ছুরি নিয়ে করে, গুহর কাছ থেকে ছুরি নিয়ে করে যখন ভিল রাজা মান্ডলিক তার ভাইয়ের ঘরে যায়, গিয়ে করে ওখানে দেখে যে তার ভাই মাটিতে পড়ে আছে, একটা হাত মুখে ঢাকা নিয়ে পড়ে আছে, মানে আগের থেকেই মারা গিয়েছিল। ওইখানে মূল প্রবন্ধতে কোনো উল্লেখ নেই যে ভিল রাজা মান্ডলিকের ভাইকে কে হত্যা করেছে, কিন্তু সে আগে থেকেই পড়েছিল। এবারে ঘটনা কি হলো, পরবর্তী প্রশ্ন দেখো, যে ভিল রাজা মান্ডলিক কার জন্য হিমালয়ের আধাখানা জয় করেছিল? এই যে ভিল রাজা মান্ডলিক যে হিমালয়ের আধাখানা জয় করে রেখেছিল, যখন মৃত্যু অবস্থায় দেখি তখন সেই কথাটা এখানে উল্লেখ আছে যে আমি তো তোর জন্য ভাই হিমালয়ের আধাখানা জয় করে রেখেছি। কার জন্যে? মান্ডলিকের ভাইয়ের জন্যই এটা রেখেছিল। ঠিক আছে, তো এর সঠিক উত্তরটা বি নম্বরেরটা হবে। এরপরে যে প্রশ্নটা নেওয়া আছে সেটা হচ্ছে যে ভিল রাজা মান্ডলিকের মৃত্যু কিভাবে হয়? এরপরে ঘটনাটা কি ঘটে না, যে ভিল রাজা মান্ডলিক তার ভাইকে মারতে এসেছিল, কেননা সে গুহর শত্রু। ভাইয়ের যখন মৃত্যু হয়ে গেছে দেখে সেই শোকে, সেই দুঃখতে সেই পাহাড়ের মধ্যে সে আছাড় খাইয়ে পড়ে যায়। আর যে ছুরি ছিল নিজের কাছে, যেটা গুহর ছুরি, যেটাতে গুহর নাম লেখা আছে, সেই ছুরি কোনো রকমে ভিল রাজার বুকের মধ্যে বিঁধে যায় সজোরে। যখন মাটিতে পড়ে গেল পাথর উপরে, সেই সময় ওই ছুরিটা নিজের বুকের মধ্যে বিঁধে যায়। এর ফলে কি হয়, ভিল রাজা নিজেই নিজেকে হত্যা করে। এইবারে হত্যা হয়ে গেছে রাতের বেলা। পরে প্রশ্ন দেখো, যে ভিল রাজার মৃত্যু সর্বপ্রথম কে দেখেছিল? গুহ নিজের বীরনগরে ছিল। রাজপুত একটা রাজপুত ওই পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছিল, তখন দেখে যে ভিল রাজা এখানে পড়ে আছে। সেই রাজপুত প্রথম দেখেছিল যে ভিল রাজার মৃত্যু হয়েছে। সেই রাজপুত আবার কি করলো,
সে রাজপুত পর প্রসঙ্গে দেখো লেখা আছে যে রাজপুত ভিল রাজার মৃত্যু সংবাদ এসে করে গুহকে দিয়েছিল, গুহ তাকে কি করলো? যখন ভিল রাজা মান্ডলিকের মৃত্যু সংবাদ রাজপুত এসে করে গুহকে জানাচ্ছে যে একই করলেন রাজা, আপনাকে যে আশ্রয় দিল, আপনাকে যে সিংহাসন দিল, আপনি তাকে হত্যা করলেন। গুহ তৎক্ষণাৎ এই রাজপুতকে মুন্ডচ্ছেদ করার জন্য আদেশ দিলেন, মুন্ড কেটে ফেলে দাও। কেন না, গুহ নিজে জানছে যে আমার ছুরি সে নিজে নিয়ে গেছে, আমি তো যাইনি হত্যা করতে। তাহলে এই সংবাদ যদি রাজ্যের মধ্যে ফেলে তাহলে সমস্যা হতে পারে, এই জন্য এরকম আদেশ দিয়েছিল। যাই হোক, আজকের এই প্রবন্ধ এখানেই শেষ। এইরকম ধরনের প্রশ্ন হতে পারে, তবু আপনাদেরকে বলবো মূল টেক্সটটা বারবার বলছি পড়ে যাবেন, তার বাইরে একটা প্রশ্ন হবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটা আপনাদের টুকুটাকুই উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আপলোড করব।